আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের একটা ছোট নিঃশ্বাসের শব্দও কিন্তু ঈশ্বর শুনতে পান। কি খাটের উপর মাথা রেখে মানে একদম ছোট বাচ্চা যেভাবে কাঁদে সেইভাবে কেঁদেছি। অদ্ভুত ব্যাপার, আমি এই স্বপ্নটা পুরোটা দেখেছিলাম। সুন্দর একটা যেন সিনেমা তৈরি হচ্ছে এরকম, মানে সিনেমার মতন ব্যাপারটা। ঠিক ওই ঘোড়ার গাড়িটার পেছন দিকে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, এই গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে, মানে এখনো আমার গায়ে কাঁটা দেয় ভাবলে চন্দন ভাই। তা আমাকে বলছে तुमको ऊपर ऊपर ही जाना है। तो আমি যেন মেয়েটাকে বলছি हाँ ऊपर ही जाना है। বলছে क्यों, ये क्यों ऊपर जाना है, मैं तो तुमको यहाँ ही रक्षा कर रही हूँ। এই মেয়েটা কোথায় গেল, বসেছিল এখনই দেহাতি দেরি, বাচ্চা দেখে বোঝা যাচ্ছে। মন্দিরটা ঢুকে দেখি হঠাৎ করে আমার চোখ পড়ে যে ওই স্তূপটার মানে ওই পিণ্ডটার উপরে দুটো পা দিয়ে ওই মেয়েটা বসে আছে। বিশ্বাস করবেন না, ঠিক তার 1 মাসের মধ্যে কেই নি, বোঝাই যাচ্ছে পরিষ্কার যে কেই নি। আমি দেখলাম এক ভদ্রমহিলা, একজন খুব খুব বয়স্ক বুড়ি মানুষ, মানে কোমরটা এরকম ভাবে ঝুঁকে গেছে, হাতে একটা ছোট কোমণ্ডলু, তার মধ্যে একটু ফুল টুল এসব রয়েছে। আমার পাশে পাশেই উনি বেরোচ্ছেন, আমি মন্দির থেকে বেরোচ্ছি, উনিও বেরোচ্ছেন। তো বললেন যে হঠাৎ হঠাৎ আমাকে বললেন, বেটা তুম মেরি হাত তোড়া পাকড় সকতি হো। হাতটা না, আমি তখন ফিল করলাম গরমকাল তো, কিন্তু গরমকালে এই মানুষের হাত এত ঠান্ডা হয়। তো আমি মনে ভাবছি যে কি হলো, এত এত আস্তে হাঁটছিলেন সেই মানুষটা, একেবারে মানে ভ্যানিশে গেলেন। বলে ভাই তোমার বোনকে চিকিৎসা দিয়ে ওষুধপত্র দিয়ে কিন্তু কিছু করা যাবে না, ওকে অন্যভাবে বাঁচাতে হবে। ও অনন্ত ভাই তুমি শুধু ব্যাপারটা দেখে যাও আমি কি করছি, প্রশ্ন করবে না কিন্তু কোনো প্রশ্ন করবে না, আমার সব কাজ হয়ে গেলে আমি তোমাকে বুঝিয়ে দেবো, বলে দেবো। হঠাৎ উনি দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে বললেন এরমভাবে হাতে করে ওরকমভাবে মালাটা নিয়ে বললেন, আয় 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 আয়। বাবা বলছে যে আমি মানে শিহরিত হয়ে গেছি। নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আরও একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসছি একটি পূর্বসূত্র ধরে। পূর্বসূত্রের কথা এই কারণে আপনাদের বলছি, কারণ আজ যিনি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এসছেন তার আগের একটি প্রসঙ্গ রয়েছে। প্রসঙ্গটি হলো, এই চ্যানেলে এর আগে 374 নম্বর পর্বে আমি একটি বিশেষ কাহিনী বা আখ্যানকে ধরে একটি ভিডিও নির্মাণ করেছিলাম। ভিডিওটির টাইটেল ছিল নবাব আলীবর্দী খাঁ হেরে গেলেন সাধক বিদ্যানন্দের কাছে। এই হেডিংটা আপনারা সার্চ করলে পাবেন 374 নম্বর। এই বিদ্যানন্দের পরিবারে এসেছিলেন মহান সাধক রামদয়াল মজুমদার। রামদয়াল মজুমদারের নাতনি ছিলেন হরিপ্রিয়া দেবী, এবং হরিপ্রিয়া দেবীর ছেলের মেয়ে আমাদের আজকের অতিথি শ্রীমতী অনিন্দিতা কর। অনিন্দিতাদি, আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আমি স্বাগত জানাই। দর্শকদের সাথে আসলে মুখোমুখি বসলে পরিচয়টা করাতেই হয়, কিন্তু আপনি যারা এই চ্যানেলের পুরনো দর্শক, আপনি পূর্ব পরিচিতা, তাই সেই সূত্রে আপনি এখন কেমন আছেন সেটা বলুন। আমি ভালো আছি, ভালোই আছি, এবং কি বলবো, মায়ের নাম নিয়ে থাকি, আর নিজের পুজো, তাছাড়া গান বাজনা, নিজের গানের রেওয়াজ, একটু লেখালেখি করি সামান্য, এইসব নিয়ে থাকি আর কি। আচ্ছা, তো তো সুন্দর একটা জগৎ। আপনি যে ঘটনাগুলো এর আগে বলেছিলেন 374 নম্বর পর্বে, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনার পারিবারিক ঐতিহ্যের সাথে জড়িত, সাধনার ঐতিহ্যের সাথে জড়িত। আপনার ব্যক্তিগত জীবনেও তো দৈব অলৌকিক মহিমার যে উপলব্ধি, সেটা বারে বারে ঘটেছে। তা সেই কথাগুলো এবার দর্শকরা যদি একটু জানতে পারতেন তাহলে খুব ভালো হতো, যদি আপনি শুরু করেন। নিশ্চয়। আচ্ছা, আমি শুরু করতে চাই। তার আগে আমি একটুখানি সামান্য ওটার একটা মানে কি বলবো, মুখবন্ধই বলুন বা যাই হোক, একটা ছোট মতন একটু একটু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা সাধারণত মনে করে থাকেন যে ঈশ্বর মানে আমরা কি হয়, আমরা যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তখন আমরা মনে ভাবি, সংসারে নানা রকম চাপের মধ্যে মনে ভাবি যে ঈশ্বরের কাছে এত প্রার্থনা করছি কিন্তু ঈশ্বর শুনতে পান না, ঈশ্বর মানে আমাদের প্রতি মন দিচ্ছেন না, এবং আমার কান্না তার পৌঁছচ্ছে না তার কাছে, এবং আমার প্রার্থনা তিনি শুনতে পাচ্ছেন না। এরকম অনেক সময় কিন্তু আমরা ভেবে থাকি, অনেক মানুষই এটা ভেবে থাকে। তো তাদের উদ্দেশ্যে, যারা মানেন তাদের উদ্দেশ্যেও এবং যারা মানেন না তাদের উদ্দেশ্যেও আমি কিছু কথা, আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমি আপনাদের কাছে বলতে চাই। এবং আমার একটা দৃঢ় বিশ্বাস যে আমাদের একটা
ছোট নিঃশ্বাসের শব্দও কিন্তু ঈশ্বর শুনতে পান। হ্যাঁ, ঈশ্বরের কানে পৌঁছয়। তো এবার আমি বলি আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা। সেটা হচ্ছে যে আমার স্বামীর বদলির চাকরি ছিল। তো আমরা এমনি বরাবরই অনেক জায়গা গেছি, তার মধ্যে বেনারস হচ্ছে একটা। শেষ পর্যন্ত আমরা মানে শেষ বদলিটা আমাদের মোটামুটি ইউপির দিকে, ইউপি বিহারের মধ্যে। আমার বিহারেই বিয়ে হয় ধানবাদে। তো ইউপিতে আমরা লাস্ট বদলি হই বেনারসে, তারপর আমরা বর্ধমান চলে আসি। আমি আপাতত এখন বর্ধমানবাসী। যাই হোক, তো এবারে হলো কি, একদিন হঠাৎ উনি অফিস থেকে এসে আমাকে বললেন, বেনারসে থাকাকালীন, এটা হচ্ছে ধরুন 98 সালের কথা, 1998 সালের কথা। তো একদিন এসে উনি বললেন যে এরকম, তখন না ওই মোবাইলের তো অতটা চল হয়নি, খুব মানে সীমিত লোকের কাছে তখন এক দুখানা মোবাইল ছিল, মানে জাস্ট উঠছে মোবাইল এরকম। তো এবারেতে আমাকে হঠাৎ এসে বললেন যে আমাদের অফিস থেকে এরকম 2-3টে গ্রুপ একটু যেতে চাইছে বৈষ্ণোদেবী। তো আমাদেরকে বলেছে, তো তোমার কি ইচ্ছা? আমি বললাম ওরে বাবা, আমি তো মানে যেন রেডি হয়েই ছিলাম। আমি বললাম হ্যাঁ, অবশ্যই যাব আমি। মানে আমার যে এত আনন্দ হলো, সেই আনন্দ আর মানে আমি রাখার জায়গা নেই এরকম। হ্যাঁ, বুঝলি চন্দন ভাই। তো যাই হোক, বাচ্চাদের বললাম, মেয়েরাও খুব খুশি। আমার মেয়েরা যথেষ্ট মানে খুব ওরা মানে আমার সংস্পর্শে থেকে থেকে ওরাও একটু ঈশ্বর মানে ঠাকুরের বিশ্বাস টিশ্বাসও করে ভালো মতোই, এবং ওদেরও খুব উৎসাহ। হ্যাঁ, এবং পাহাড়ও আছে, তার জন্য সিনিক বিউটিও আছে, সেটাও বলতে হবে। হ্যাঁ, আমরা একদম রেডি, আমরা যাব। তো সবাই খুব খুশি। দিনটা কিভাবে ঠিক হবে উনি বললেন, বলে আমি অফিস থেকে এসে তোমাকে জানাচ্ছি যে আমরা কবে ডেটটা ঠিক করব। তো খুব বেশি শীতের মধ্যে যাব না, গেলে মোটামুটি আমরা ওই নভেম্বরের, এটা কথা হচ্ছে মোটামুটি সেপ্টেম্বরে, ঠিক আছে? তো নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই আমরা গিয়ে ঘুরে আসবো। তো এবারে আমরাও সেইভাবেই ভাবছি যে এবার তাহলে গোছগাছ করি, প্যাকিং ট্যাকিং করি। করে আমি তো রেডি হচ্ছি, সব প্যাকিং করছি। যখন আমার স্বামী বেরিয়ে যাচ্ছেন অফিস, তারপর বাচ্চারা স্কুল চলে যাচ্ছে, আমি প্যাকিংয়ে মন দিচ্ছি, কী কী নিয়ে যাবো কিনা, ভীষণ উৎসাহ। হঠাৎ দিন 3-4 পর আমার স্বামী একদিন এসে দেখলাম অফিস থেকে এসে একটু মুখটা ভার করে বসে আছেন। কী হলো তোমার মুখটা আজকে এত ভার কেন, কী হয়েছে? তো উনি বললেন যে এরকম, না গো, শুনলাম অফিসে যে এরকম আমাদের যাওয়াটা বোধহয় ক্যান্সেল হয়ে যাচ্ছে। আমার তো শুনে একদম মনে হলো যে হে ভগবান, হে মা, তুমি আমাকে ডাকলে, মানে যাওয়ার জন্য উৎসাহিত করলে, দিয়ে আবার সেই উৎসাহ কেড়ে নিলে, আমি এরকম ভাবছি। তো সেই দিনই তো আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেলো। পরের দিন উনি যখন অফিস চলে গেছেন, বাচ্চারা স্কুল চলে গেছে, আমি সুটকেসটা মানে খাটের ওপর এক কোণে রাখা আছে গোছানোর জন্যে, আর আমি সেই সুটকেসের পাশে, ওটা মাটিতে বসে খাটের ওপর মাথা রেখে, মেঝেতে বসে আর কি, খাটের ওপর মাথা রেখে, মানে একদম ছোট বাচ্চা যেভাবে কাঁদে সেইভাবে কেঁদেছি। হ্যাঁ, সে এত কান্না, মানে আমি নিজেও বুঝতে পারছি না যে আমি এত কাঁদলাম, মানে একদম মানে হাপুস নয়নে কাঁদা যেটা বলে সেই রকম। যাই হোক, সে তো গেল। যাই হোক, কোনো রকম মনকে সামলালাম ধীরে ধীরে। বাচ্চা সব এলো স্কুল থেকে, ওদেরকেও বললাম যে দেখ এরকম ক্যান্সেল হয়েছে, ওরা একটু মুখ ভার করলো, ছেলে মানুষ তো। তো যাই হোক, এইবারে সেই দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে যেমন সবাই শুয়েছে, আমিও সেরকম, সবাই আমরা ঘুমোতে গেছি 10টা 10:30টার মধ্যে চলে যেতাম শুতে, কারণ বাচ্চাদের স্কুল আছে সকালে। এই রাত্রিরে ধরুন ঘুমের ধরুন এই শেষ রাত্রিরের দিকে মোটামুটি, তখন যখন ঘুমটা ভাঙলো তখন প্রায় 4:30 এরকম বাজে। তো আশা রাখছি যতক্ষণ আমি সেই স্বপ্নটা দেখেছিলাম ততক্ষণ কিন্তু আমার মনে হচ্ছে ওটা মনে হয় যতদূর সময় রাত 3টে নাগাদই বোধহয় হবে, এরকমই হবে, কারণ 4:30টার সময় আমার ঘুমটা ভেঙে স্বপ্নটা, মানে এমন একটা স্বপ্ন আমি ভাবতে পারি না যে মানুষ স্বপ্ন কি হয়। স্বপ্ন সাধারণত পুরো একটা গোটা স্বপ্ন কিন্তু সবাই দেখে না সেইভাবে, কাটা কাটা হয়ে যায় অনেক সময়, বা স্বপ্ন দেখতে দেখতে মাঝখানে ঘুমটা ভেঙে যায়, এরকমই তো হয় বেশিরভাগ। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি এই স্বপ্নটা পুরোটা দেখেছিলাম, পুরোটা, মানে পুরো গোটা ঘটনাটা যেন আমার চোখের সামনে একটা সুন্দর একটা যেন সিনেমা তৈরি হচ্ছে এরকম, মানে সিনেমার মতন ব্যাপারটা দেখছি। যে আমি খুব পাহাড় চারদিকে, হ্যাঁ পাহাড়, পুরো স্নো ক্যাপ মাউন্টেন আশেপাশে, আর তার মাঝখান দিয়ে বেশ যেমন পাহাড়ি রাস্তা হয় সেরকম রাস্তা গেছে, কিন্তু রাস্তাটা একটু চওড়া, মানে একটা ঘোড়ার গাড়ি, অর্থাৎ ওই যে টাঙা টাইপের আর কি, সেরকম গাড়ি, যদি একটু অদ্ভুত লাগলো আমার, কিন্তু মানে আমি শুধু বলছি যে আমি কী দেখেছি। সেটা টাঙা টাইপের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, এবং সেই গাড়ির মধ্যে বেশ কয়েকজন বসে আছে, মানে যাত্রী দেখে বোঝা যাচ্ছে। আমিও সেই গাড়িতে চড়বো বলে জানো, ওখানে আমি দাঁড়িয়ে আছি হাতে একটা ব্যাগ ট্যাগ নিয়ে।
দেখি গাড়ির ঘোড়ার গাড়িটা কি হয়, সামনে ঘোড়াটা থাকে জোতা, আর ওপর একটা ছাউনির মতন দেওয়া থাকে, ভেতরে একটু এই একটু গদি টাইপের পাতা থাকে। আর গাড়িটা না কিরম জানেন, সেই গরুর গাড়ির ভেতরে যেরকম জায়গা থাকে না ওই চন্দন ভাই, সেই পুরো বসার দেখবেন গরুর গাড়ির ভেতরে যেমন জায়গা থাকে সেই রকম, মানে ঠিক মানে টাঙাও বলবো না, টাঙাতে তো ওই রকম থাকে না, টাঙাতে সিট থাকে। এটা কিন্তু বসার জায়গা রয়েছে ভেতরে, বেশ বেশ কিছু মানুষ বসে আছে। ঠিক ওই ঘোড়ার গাড়িটার পেছন দিকে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, এই গায়ে কাঁটা দিচ্ছে ভাবলে, মানে এখনো আমার গায়ে কাঁটা দেয় ভাবলে চন্দন ভাই। তা আমাকে বলছে, আমাকে তুম বলে বলছেন, ওখানে সাধারণত ইউপি বিহার বা ওইসব সাইডে আপ বলে কথা বলে সবাইকে, মানে ছোটদেরও আপ আপ বলে তারা সম্বোধন করে, আমাকে তুম বলে বলছে। আমাকে বলছে হিন্দিতে, পরিষ্কার হিন্দিতে আমাকে বলছে, তুমকে উপরই জানা হ্যাঁ? তো আমি যেন মেয়েটিকে বলছি হ্যাঁ উপরই জানা হ্যাঁ। বলছে কেউ? ঠিক এই এই কথা একদম, মানে আমার একটা অক্ষর আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি যে সে কি বলেছিল এবং কতটুকু বলেছিল। ये क्यों ऊपर जाना है? मैं तो तुमको यहाँ ही रक्षा कर रही हूँ, तो तुमको ऊपर जाने का क्या जरूरत है? তা আমি বাচ্চা মেয়ে বলে মনে হলো জানো, আমি মানে অতটা ওকে পাত্তা দিলাম না। আমি বললাম नहीं नहीं हम मुझे ऊपर जाना है। তো চুপ করে গেল, বলে তা बैठ जाओ। ঠিক হ্যাঁ, তো বসে গেলাম, মেয়েটাও বসলো, হ্যাঁ মেয়েটাও বসলো। তো আমরা জানো আমাদের ঘোড়ার গাড়িটা এগোচ্ছে, আস্তে 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 এগোচ্ছে, ক্রমশ উঁচু হচ্ছে রাস্তাটা, ক্রমশ উঁচু হচ্ছে, ক্রমশ উঁচু হচ্ছে। এখন দেখুন কেদারনাথ গেছি, কেদারবদ্রী গেছি, কেদারনাথে আমরা সাধারণত ঘোড়াতেই গেছিলাম, কিছুটা দূর আমরা হেঁটে গেছিলাম, জঙ্গল চাটি বলে একটা জায়গা আছে ওখানে, ওই পর্যন্ত আমরা হেঁটে গেছিলাম, তারপর আর পারিনি, মা ছিলেন সঙ্গে, মা বয়স হয়েছিল, মাসি ছিলেন আমার, সবাই বয়স্ক মানুষ। যাই হোক আমরা ঠিক করলাম আমরা ঘোড়াতে যাবো, ঘোড়াতে ওরা কমফোর্টেবল বললো হ্যাঁ আমরা যেতে পারবো, তাই গেছিলাম। ঘোড়া তো যায় জানি, কিন্তু ঘোড়ার গাড়ি পাহাড়ের ওপর ওঠে সেটা তো দেখিনি কোথাও। ঠিক এটা একটু আমার অদ্ভুত লেগেছিল। যাই হোক মানে তখন মনে পরে ভাবলাম যে মা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবেই যাচ্ছে। তো ক্রমশ রাস্তা উঁচু হচ্ছে, ক্রমশ রাস্তা উঁচু হচ্ছে, পাহাড়ের শিখরগুলো, স্নোক্যাপ মাউন্টেনগুলো একবারে যেন মনে হচ্ছে গায়ের কাছে চলে এসছে। করতে 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 হঠাৎ দেখলাম স্নোক্যাপ মাউন্টেনগুলো একটু ধীরে যেন মনে হলো সরে গেল দুপাশে, আর দেখছি সবুজের একটু আভা, তারপরে সবুজ গাছপালা, হ্যাঁ বড় বড় সেই ঝাউ গাছ টাইপের ওই রকম দেখতে দেখতে মনে হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি রাস্তার ওপর থেকে পাহাড়ের মাঝখানে একটি চারতলা সাদা মন্দির, একদম এরকম, আবার আমার গায়ে সেই কাটা দিচ্ছে, চারতলা সাদা মন্দির। আমি মনে ভাবছি, আমি কিন্তু আমি কোনোদিন কিন্তু ওই আপনার বৈষ্ণোদেবীর মন্দিরের ছবিও কিন্তু তখন আমি কখনো দেখিনি, আমার আমার দেখা হয়নি, সত্যি আমি কোনো দিন দেখিনি। তো আমি মনে ভাবছি বাবা এটা কিরকম মন্দির দেখা যাচ্ছে, চারতলা মন্দির, মন্দির কখনো চারতলা হয়, এই কিরকম মন্দির। তো আমি, আচ্ছা এবার আর একটা জিনিস বলি, গাড়ির ভেতরে যারা বসে যাচ্ছে চন্দন ভাই, তারা কেউ কথা বলছে না কিন্তু, সব চুপ, ওই মেয়েটাও চুপ। হুম? এইবার আমি মন্দিরটার দিকে তাকিয়ে আছি, তাকিয়ে আছি, তাকিয়ে আছি, ক্রমশ মন্দিরটা কাছে আসছে, মানে গাড়িটা যত এগোচ্ছে মন্দিরটা কাছে আসছে। দিয়ে গাড়িটা ওপরে এরকম যেমন উঠছিল, আস্তে আস্তে গাড়িটা এরকম নিচের দিকে মুখ করে নামছে, তো নামছে, নামতে নামতে ওই দেখছি মন্দিরটা তখন কাছাকাছি চলে এসেছে। ওই মেয়েটাকে কিন্তু আর আমি দেখতে পেলাম না গাড়ির ভেতর। তো আমি যেন ভাবছি যে এই মেয়েটা কোথায় গেল, বসেছিল এখনই, দেহাতিদেরই বাচ্চা দেখেই বোঝা যাচ্ছিল, ওই যেমন দেহাতিদের বাচ্চা হয় আর কি, মানে একটু গ্রাম সাইডের পাহাড়ি গ্রামের মেয়েরা যেরকম বাচ্চারা হয়, ওই ছোট একটু সেই ঘাগরার মতন পরা, একটা টিপ পরা, চুলগুলো একটু এলোমেলো, একটু বিনুনি ফিনুনি বাঁধা, ফিতে টিতে বাঁধা, যেরকম হয় পাহাড়ি বাচ্চা, বেশ সুন্দর মিষ্টি দেখতে। তো দেখলাম ওকে দেখতে পেলাম না। তা আমি যেন ভাবছি যে কাউকে ওখানে জিজ্ঞেস করবো ভেতরে, যে আচ্ছা এই মেয়েটি যে বসেছিল সে কোথায় গেল, কিন্তু এতই সবাই গম্ভীর যে আমি কিন্তু জিজ্ঞেস করা ঠিক মানে ভরসা পেলাম না, সাহস পেলাম না। হ্যাঁ, তা আমি ভাবলাম থাকি, সে হয়তো নেমে গেছে কোনো সময়, হয়তো আমি ওইদিকে মন্দিরের দিকে তাই সে অন্য মানুষ হয়তো নিজের সেই মুহূর্তে হয়তো সে তার নিজের বাড়ির দিকে এসে গেছিল, নেমে গেছে, এরকম কিছু একটা হবে। যাই হোক এই করতে করতে মন্দিরটা কাছে এসে গেল, সবাই নামলো, আমিও নামলাম, কিন্তু সবাই কিন্তু যে যার নিজের মতন করে দেখলাম ঢুকে গেল মন্দিরটার ভেতর, আমিও ঢুকলাম। মন্দিরটা ঢুকে দেখি ওই চারতলা মন্দিরে নিচেতে একরকম ঠাকুর,
মানে পুজো হচ্ছে, খুব পুজো হচ্ছে, ফুল বেলপাতা ধূপের অপূর্ব সুগন্ধ, ধুনোর গন্ধ অপূর্ব, ফুল টুল মিলিয়ে যেমন একটা অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ে সেরকম গন্ধ করতে করতে তারপরে সিঁড়ি দিয়ে আর একটা তলায় উঠলাম। দোতলাটাতে উঠে দেখি যে ঘরটার ভেতরে দেখলাম ঠিক ওই রকমই পুজো হচ্ছে, ভেতরে অনেক লোকজন হ্যাঁ রয়েছে, আশপাশে ভিড় রয়েছে আর কি। আর ঠাকুরের যে মানে মূর্তি নেই কিছু, একটা মানে পিণ্ড ডালা মতো। টাইপের, হ্যাঁ ডালা টাইপের রয়েছে, শিবও নয় কিন্তু। যে শিব অনেক সময় হয় কি যে কোনো কোনো তীর্থক্ষেত্রে যেমন দেখুন আমরা ওঙ্কারেশ্বর গিয়ে ওঙ্কারেশ্বর বাবার যে আমরা অবয়বটা দেখি সেটা খুব এবড়ো খেবড়ো টাইপের, বহু পুরনো তো। তো যাই হোক, কিন্তু এটা শিব নয়, এটা কিন্তু একটু অন্য ধরনের কিছু। আর মানে একটু দেখা যাচ্ছে মানে পাতা ফুল বেল পাতার ফাঁক দিয়ে একটু একটু দেখা যাচ্ছে, তখন আমি বুঝলাম, কাছ থেকে দেখছি তো দরজার কাছে দাঁড়িয়ে, আমি ঢুকিনি মন্দিরে, দরজার কাছে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ করে আমার চোখ পড়ে যে ওই মানে ওই ওই স্তূপটার মানে ওই পিণ্ডটার উপরে দুটো পা দিয়ে ওই মেয়েটা বসে আছে, সে ছোট্ট মেয়েটা দুটো পাকে তুলে বসে আছে, পা দুটো একবারে আলতা টালতা পরা সুন্দর, একবারে মিষ্টি, মানে বাচ্চা মেয়ের পা যেরকম নুপুর টুপুর পরা সব। দেখো আবার আমার গায়ে কাটা দিচ্ছে, সরি কথাটা বলতে বাধ্য হচ্ছি বারবার। নিয়ে ওমা, সে কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে, অন্য কোথাও দেখাচ্ছে না, কিন্তু আমার দিকেই তাকিয়ে আছে। তাকে বলছে, পাটা সরিয়ে নিল, ইহা পূজা কর। হাত দিয়ে সরিয়ে দিল, বেলপাতা ফুল ফুল সব সরিয়ে দিল। তো আমি দেখি মেয়েটি বসে আছে ওই ওই স্তূপটির ওপর, মানে ওই পিণ্ডটির ওপর পা তুলে, ফুল বেলপাতা পুরো রয়েছে সুন্দর। তো মেয়েটির পা দুটি খুব সুন্দর, একদম সুন্দর লাল আলতা পরা নুপুর পরা ছোট্ট ছোট্ট পা, আর বাচ্চাদের পা যেরকম হয়। আর আমার দিকেই মেয়েটি তাকিয়ে আছে। তো তাকিয়ে হঠাৎ আমাকে বলল যে এরকম, পাটা সরিয়ে নিল, সরিয়ে হাতে করে সরিয়ে দিল ওই ফুল বেলপাতাগুলো, বললো ইহা পূজা করো। তো আমি তো তখন মানে চিন্তায় পড়ে গেছি, আমি ঠাকুর দেখবো না মেয়েটার কথা ভাববো। ওই মেয়েটাকেই তো আমি দেখেছিলাম, ওই তো বলেছিল যে তোমার উপরে যাবার কি দরকার, কেন তুমি, আমি তো তোমাকে এখানেই রক্ষা করছি। একে তো দেখতে পেলাম না, মাঝে রাস্তায় নেমে গেছিল, আবার এখানে কি করে চলে এলো। এটা স্বপ্নেই দেখছেন প্রথম থেকে? এই লাগাতার এই স্বপ্নটা যে আমি দেখছি, স্টপ। কোথাও ননস্টপ, একটু কোথাও গ্যাপ হয়নি, অদ্ভুত ব্যাপার। তখন আমি তো বেশ পুজো টুজো করলাম, মেয়েটাকে কিন্তু আর দেখতে পেলাম না। আমি যখন পুজোর দিকে মন দিলাম তখন মেয়েটিকে আর দেখতে পেলাম না, কোথায় যে চলে গেল ভগবান জানে। যাক পুজো টুজো আমি করলাম, এবার মানে আমি খুব স্যাটিসফাইড, আমার ভীষণ ভালো লাগলো যে আমি সত্যি, আমি তাহলে মানে সত্যিই মায়ের কাছাকাছি এলাম। মানে এই তো আমি এত কেঁদেছিলাম, তো আমার তো কান্নার আওয়াজ তো মায়ের কাছে তাহলে পৌঁছেছে, একদম পৌঁছেছে। হ্যাঁ, নইলে আমি এরকম দেখলাম কেন, বা আমি এলামই বা কেন, বা নিয়ে এলেনই বা কেন উনি আমাকে এরমভাবে, সে যেভাবেই আন, স্বপ্নে আসাটাও আশা। হ্যাঁ, তো যাই হোক, এবারে আমি আস্তে আস্তে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, দেখলাম প্রত্যেক তলায় কিছু কিছু করে ঠাকুর রয়েছে। তারপরে আমি 4 তলায় যখন উঠলাম, ছাদে চলে গেলাম, 4টে তলা এটা আমি দেখেছিলাম। ছাদে উঠলাম, চারিপাশে বিশাল বিশাল সব এরকম পাহাড়, স্নো ক্যাপ রয়েছে, কিছু স্নো ছাড়া রয়েছে, সবুজ গাছপালাও রয়েছে, সবই রয়েছে, বড় বড় সব ফ্ল্যাগ রয়েছে, ওই যে ধ্বজা যেগুলোকে বলে আর কি, হ্যাঁ সেই সব রয়েছে। দেখে টেকে তারপরে ছাদ থেকে আমি আস্তে আস্তে নিচের দিকে নামলাম। নামতে নামতে মানে পুরো নামলাম না, মানে নামছি, সেই সময় স্বপ্নটা আমার ভেঙে গেল। বিশ্বাস করবেন না, ঠিক তার 1 মাসের মধ্যে হঠাৎ করে আমার হাজব্যান্ড একদিন আমাকে বললেন যে আমরা তখন, এরপরে আমাদের মানে বদলি হয়ে যাবার সময় হয়ে এলো আর কি বেনারস থেকে। হঠাৎ মাসখানেকের মধ্যে আমার হাজব্যান্ড বলে এরকম আমাদের বদলি হবার একটা কথা চলছে, এই ওই, তো চলো যাবার আগে বৈষ্ণোদেবীটা ঘুরেই নিই সবাই মিলে। তাই বললাম হ্যাঁ, তাহলে কি অফিস থেকে সব যাচ্ছে? বলো না না, অফিস থেকে কেউ যাচ্ছে না, আমরা নিজেরাই যাবো। তাহলে মানে আর তো আনন্দের তো আমার সীমা নেই, আবার আমি আনন্দিত হয়ে উঠলাম, বলো চলো। আমার সুটকেস তো ওইরকমই আধখানা প্যাক হয়ে পড়েই আছে, আমি ওটার কিছু করিনি, বার করিনি, কিচ্ছু করিনি, জামা কাপড়। এত দুঃখ হয়েছিল আমার যে মা, আমি যখন যাব মনে করেছি তখন আমি কিন্তু যাবোই, যখনই হোক আমি যাবো, এই সুটকেস কিন্তু আমি আর প্যাকিং কিন্তু আমি মানে মানে করবো না, খুলে সব বের করে দেবো না, ওইরকমই থাকবে, আধখানা প্যাক করাই থাকবে। তো যাই হোক, নিয়ে ঠিক হলো। এইবার অদ্ভুত ব্যাপার, আমরা তো গেলাম যেমন যায় কাটরা হয়ে যেমন যেতে হয় সেরকম গেলাম। প্রথমে দিল্লি গেলাম, দিল্লি থেকে তারপর ওখানে হয়ে দিল্লি থেকে কাটরা, কাটরা থেকে যেমন যায় বৈষ্ণোদেবী সেভাবে আমরা হেঁটে উঠেছিলাম। তো এই যে বৈষ্ণোদেবীর মন্দির, মায়ের মন্দির যখন দেখলাম,
তখন আমি দেখলাম অবাক হয়ে, আমি তো স্বপ্নটা ভুলিনি। স্বপ্নটা কিন্তু আমার একদম মাথার মধ্যে একদম, এই এখনো যে বলছি 1998 সাল তো কম দিনের কথা হলো না, এখনো কিন্তু আমি একটা একটা দৃশ্য আমি ভুলিনি যা দেখেছিলাম স্বপ্নতে, একটা কথাও ভুলিনি যে বলেছিল ওই মেয়েটির কথাগুলো। এখানে ইহা পূজা করো, क्यों तुमको जरूरत है ऊपर जाने का, मैं तो तुमको यहाँ ही रक्षा कर रही हूँ। কে? কেই নি, বোঝাই যাচ্ছে পরিষ্কার যে কেই নি। মানে আমি যে মাকে ওইরকম ভাবে মানে স্বপ্নে দর্শন পাবো, আর আমি কিন্তু একদম ভাবতেই, মানে এটা আমার কাছে একটা অদ্ভুত, মানে আজও পর্যন্ত অদ্ভুত লাগে। এবং ওইখানে বৈষ্ণোদেবীর মন্দিরটি যখন আমি দেখলাম, তখন আমি পরিষ্কার আমার মনে পড়লো যে আমি তো এই মন্দিরই দেখেছিলাম, ঠিক এই মন্দিরটাই আমি দেখেছিলাম। পুরো স্বপ্নের সাথে মিলে গেল। একদম স্বপ্নের সাথে, মানে তার রং থেকে তার আকৃতি, আকার, তার তলা, তার মানে সব কিছু। এবং শুধু তাই না, চারিপাশের পরিবেশ এবং পরিবেশ, এবং মানে পুরো ডিজাইন যেরকম যা আছে হ্যাঁ সমস্ত কিছু। একেবারে সমস্তটা একেবারে এক রকম, সেম সেম সেম। এবং শুধু তাই নয়, যে পিণ্ডের যে আকৃতিটা আমি দেখেছিলাম, ওটা একটা পিণ্ড দেখেছিলাম আমি। মায়ের তো 3টে পিণ্ড হলো, মহালক্ষ্মী, মহাসরস্বতী, মহাকালী, 3টি পিণ্ড আছে ওখানে। কিন্তু ওই রকমই একটা, ওরই মধ্যে একটা পিণ্ড, একটা ওই আমি দেখেছিলাম একটু বড় যেন। তো কিন্তু সেম সেম, একদম সেম সেম এরকম। এইটা আমি আমার গুরুদেবকে বলেছিলাম। হ্যাঁ, আমার মানে গুরুদেবের কাছে আমার একটা ব্যাখ্যা চেয়েছিলাম আমি। তো উনি বললেন, দেখ কি করে আর বলবো বল, এরকম অনেক জিনিস কিন্তু অনেক সময় দেখে, মানুষ দেখে। এবং যদি মানে সে মন ভরে যদি মাকে ডাকে, তো মাকে মানে ঈশ্বরই বলছে, মা ঈশ্বর যাই বলো, তিনি কিন্তু শুনতে পান, তিনি এই আকুতি কিন্তু শুনতে পান। আকুলতার গভীরতা যদি থাকে হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা তার কাছে তার পৌঁছায়। কাছে পৌঁছয়। এটা আসলে যা কিছুই বলবো আমি, আকুলতা বা প্রার্থনা বা যা কিছুই চিন্তন, মনন, যা কিছুই আমি বলবো, এগুলো প্রত্যেকটারই একটা ভাইব্রেশন আছে। অবশ্যই। হ্যাঁ, এবং ইউনিভার্সটা তো তিনি, অবশ্যই। ইউনিভার্স তো তিনি ইউনিভার্স, ইউনিভার্সই তিনি। হুম। হ্যাঁ, তো এবারে ধরুন এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটা কিন্তু মায়ের কাছে অবশ্যই পৌঁছয়, ঈশ্বরের কাছে অবশ্যই পৌঁছয়। আমি এটা আমি মানে একদম আমি 100, মানে কি বলবো, 100 বলবো না আমি, মানে 2100 বার আমি বলছি যে ঈশ্বরের কাছে ভেতরের ডাক অবশ্যই পৌঁছয়। এবং শুধু তিনি অবিশ্বাসটা নিজের মধ্য থেকে ঝেড়ে ফেলতে হবে, ঝেড়ে ফেলতে হবে, না হলে ঝেড়ে তার কাছে পৌঁছানোর সেটা বাধা বাধা হয়ে দাঁড়াবে। বাধা হয়ে দাঁড়াবে। এবং মানে সেই আকুতিটা থাকতে হবে যে মা, আমি তোমার কাছে যেতে চাই, তোমাকে আমি দেখতে চাই, আমি তোমার সঙ্গে মিলতে চাই। সেই আকুতিটা ভেতরে থাকতে হবে। আকুতি ভেতরে না থাকলে কিন্তু সেই ভাইব্রেশনটা তৈরিও হবে না, তৈরি হয়। এবং সেই ভাইব্রেশনটা যাবেও না যাবে। অত দূর। ঠিক, এই হচ্ছে ঠিক। ব্যাপার। হ্যাঁ, তো এটা আমার কাছে আচমকাই হয়েছিল। মানে আমি এরকম করে নিজেকে কিছুই ভাবিনি কোনোদিন। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর অলৌকিক ঘটনার এরকম মানে সাক্ষ্য আমার বাবা ঠাকুমারা এরা সব ছিলেন, তাদের মুখ থেকে সব শোনা, এবং বই আকারেও বেরিয়েছে। এই রামদয়াল মজুমদারের কথা যিনি বললেন, উনি ছিলেন মানে লাহিড়ী বাবা, মানে শ্যামাচরণ লাহিড়ীর একজন ক্রিয়াযোগী, মানে ক্রিয়াযোগটা নিয়েছিলেন উনি শ্যামাচরণ লাহিড়ীর কাছ থেকে। ক্রিয়াযোগে দীক্ষিত হয়েছিলেন। তো কাজে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক অলৌকিক ঘটনা এরকম হয়েছে, তারা সাক্ষ্য আছেন। আর সত্যি কথা বলছি, এই ঘটনা দিয়ে কিন্তু আমার অনেক কিছু আরো ফিল করা বা দেখা আমার শুরু হলো, ঠিক এটার পর আচ্ছা থেকে। আচ্ছা আচ্ছা। তারপর তো হ্যাঁ, তবে মানুষের কাছেও কিছু পৌঁছানো উচিত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কেননা মানুষ জানুক, মানুষ জানুক, এবং জানুক শুধু নয়, তাদেরও এই ফিলিংসটা আসুক যে হ্যাঁ সত্যি ঈশ্বরের উপরে 100%, 120%, 200%, 500%, যাই আমি বলবো, হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন, কিন্তু বিশ্বাস রাখা খুব জরুরি। এবং বিশ্বাসে যদি রাখতে কিছুটাও, অন্তত আমি তো অনেক বলে ফেললাম বেশি, কিছুটাও যদি রাখা যায়, স্বামীজি তো বলেছিলেন যে যদি মন দিয়ে তুমি 1%ও ডাকতে পারো ঠাকুরকে, মানে মনটা যখন তুমি লাগাচ্ছ সেটাতে 1 ভাগও মন লাগাতে পারো, মানে একদম সেটার মধ্যে কিন্তু অন্য কোনো চিন্তা থাকবে না, সেই 1 ভাগ কিন্তু পুরোপুরি ঈশ্বরের প্রতি, তাহলেও কিন্তু তুমি সেই এটা তুমি পাবে, সংযোগটা তৈরি সেই হবে। সংযোগটা তৈরি হয়। তো গেল একরকম ঘটনা। তারপরে এবার বলি ওই বেনারস থেকে। বেনারসে দেখুন আমরা মাঝে মাঝে যেহেতু বাবার দরবারের কাছাকাছি, হ্যাঁ বিশ্বনাথ বাবার, তো ওখানে সামনেই তো ভেতরে মা অন্নপূর্ণারও মন্দির রয়েছে, জানেন, বুঝতেই পারছেন সবাই, অনেকেই গেছেন বেনারস জানেন।
তো আমরা মাঝে মাঝে পুজো দিতে যেতাম। তো একবার মেয়েরা সব স্কুল বেরিয়ে গেছে, চলো আমরা হাজব্যান্ডকে বললাম চলো যে আমরা চলো পুজো দিয়ে আসো, চলো পুজো দিয়ে আসি। তো সেই সময় গরমকাল ছিল, হ্যাঁ। তো এবারে পুজো টুজো দিয়ে যেমন হয় জানেন তো, বুঝতেই পারছেন যে মানে বাবার মন্দিরে তো কোনো দিনকাল নেই, প্রতিদিনই ভিড়, প্রতিদিনই ভিড়, বাইরের লোকের, লোকাল লোকের, বাইরের লোকের ভিড়টা বেশি, মহারাষ্ট্র, তারপরে সারা ভারতবর্ষ থেকে লোক আসে, মহারাষ্ট্র তামিলনাড়ু এইসব জায়গা থেকে খুব বেশি। তো যাই হোক, বাঙালিরাও যান, ছুটিতেই বেশিরভাগ যান বাঙালিরা ছুটি ছাটাতে বেনারস যায় সবাই ঘুরতে। তো যাই হোক, সেদিনও বেশ ভালো ভিড় ছিল। আমরা পুজো টুজো দিয়ে বেরোচ্ছি, বুঝলেন। আর এই বাবার মন্দিরে দেখবেন খুব স্লিপারি জায়গা, এত বেলপাতা জল দুধের এত মানে শুকনো হওয়ার সময় পায় না, পায়ে পায়ে ওগুলো সব পুরো ভিজে যায়, খুব মানে স্লিপ করা। তা আমি দেখলাম এক ভদ্রমহিলা, একজন খুব খুব বয়স্ক বুড়ি মানুষ, মানে কোমরটা এরকমভাবে ঝুঁকে গেছে, হাতে একটা ছোট কোমণ্ডলু, তার মধ্যে একটু ফুল টুল এসব রয়েছে। আমার পাশে পাশেই উনি বেরোচ্ছেন, আমি মন্দির থেকে বেরোচ্ছি, উনিও বেরোচ্ছেন। তো বললেন যে হঠাৎ হঠাৎ আমাকে বললেন, বেটা তুম মেরি হাত তোড়া पकड़ सकती हो। তো বললাম আমার না বয়স্ক মানুষ, হ্যাঁ হ্যাঁ क्यों नहीं माँ जी, दीजिए हम पकड़ते हैं, आप पकड़िए अच्छे से पकड़िए, মানে थोड़ा सा আচ্ছা সে পাকড়ি। তো উনি হাতটা ধরলেন, হাতটা না আমি তখন ফিল করলাম গরমকাল তো, কিন্তু গরমকালে এই মানুষের হাত এত ঠান্ডা হয়, ঠান্ডা মানে একটা বেশ বরফ শীতল। হুম, মানে আমার যেন কেমন মনে হলো, বারে মানুষের হাত এই গরম, এত জানেন তো ইউপি বিহারের কিরকম গরম পড়ে ওখানে, হ্যাঁ, মানে সেই মানুষের চুলের ডগা পর্যন্ত পুরো জ্বলে যাবার মতন অবস্থা হয়, প্রচণ্ড গরম পড়ে, ঠান্ডাও সেরকম পড়ে। যাই হোক, ভাবছি যে হাতটা এত ঠান্ডা, হয়তো মেবি বয়স্ক মানুষদের একটুখানি শরীরটা ঠান্ডাও তো এমনি হয়ে থাকে এমনিতেই হয়তো, কিন্তু এটা এটা একটা অদ্ভুত ধরনের ঠান্ডা, অন্য রকমের ঠান্ডা, মানে একদম শীত, মানে একদম সেই বরফ ঠান্ডা যেরকম বলে না, সেই রকম ঠান্ডা। হাতটা ধরে উনি কিছুক্ষণ চললেন, বুঝলেন, মানে কি বলবো, বোধহয় মিনিট 10 নয়। ওনাকে দেখে যেমন আমার মনে হয়েছিল যে ওনার যা বয়স, তাহলে ওনার হাতটা ধরে আমাকে অনেকটাই পৌঁছে দিতে হবে, কারণ তো একদমই চলতে পারছিলেন না, মানে খুব ধীরে ধীরে নুয়ে নুয়ে এরকম করে চলছিলেন। উনি কিন্তু জাস্ট মিনিট 10 আমার হাতটা ধরলেন, হ্যাঁ। 10 মিনিট বাদই হঠাৎ বললেন, ঠিক হ্যাঁ, না এরকম একটা খুব অস্ফুট স্বরে কিছু একটা বললেন, আচ্ছা ঠিক আছে, বা এরকম একটা কিছু হিন্দিতে যাও বললেন। আমি পুরো কথাটা শুনলাম না। তো আমিও না তখন ওই আশপাশ দিয়ে লোকজন যাচ্ছে, স্বাভাবিক বাঁচিয়ে বাঁচিয়ে যেতে হয়, তো ধাক্কাধুক্কি লাগবে, ওই ওদিক থেকেও লোক আসছে, ওখানে তো ওয়ান ওয়ে নয়, এদিক থেকেও লোক যাচ্ছে, ওদিক থেকেও লোক আসছে। তো যাই হোক, সে তখন ওই মেন গেটটা ছিল বেনারসের, যেটা মন্দিরে ঢোকার একটাই মেন গেট, বড় গেট, যেটা দিয়ে সাধারণত মানুষ ঢুকতে বেরোতো, দুটোই করতো, আমরা তো ওই দিকেই যেতাম আসতাম। তো তখন দেখছি যে এরকম ভদ্রমহিলা হাতটা ছেড়ে কেটে অস্ফুট স্বরে বললেন, বলে না এগিয়ে গেলেন একটু। তা আমি আমার হাজব্যান্ডকে, আমার স্বামীকে বলছি যে বাবা এই তো এগিয়ে যাচ্ছেন, উনি যেতে পারবেন এরকম একলা, এই 10 মিনিটের জন্য হাতটা ধরে ওনার হয়ে গেল, বাকি রাস্তাটা উনি যেতে পারবেন, এরকম আমি মনে মনে ভাব। অসুবিধা যদি নাই থাকতো হ্যাঁ তাহলে এটুকুও বা হাত ধরে এলেন কেন, হ্যাঁ যে বাকিটা নিজে হেঁটে একা চলে যাচ্ছে। হ্যাঁ, যেরকম ভাবে উনি একা যাচ্ছেন সেভাবে কিন্তু একা ওনার কিন্তু যাওয়ার কথা নয়, এরকম ভিড়ের মধ্যে দিয়ে, মানে এতটাই উনি বয়স হয়ে গেছে, মানে পরিষ্কার দেখে বোঝা যায় যে উনি একদম 90-এর ওপরই ওনার বয়স হবে, মানে এতটাই বৃদ্ধা উনি। তো মানে উনি উইডো। আচ্ছা, তো যাই হোক, এবারে করে উনি এগিয়ে গেলেন। একটা মানুষ, সে এগিয়ে যাচ্ছে, তো কিছুটা হলেও তো তাকে হয়তো তো চোখে পড়বে। এবারে মন্দিরে কি হয় না, মন্দিরের ওই কাছাকাছি জায়গাটাতে খুব কিচিবিচি একটু হয়, তারপরে যেই আপনি রাস্তাটা ধরে ধরে এগিয়ে যাবেন, তখন আস্তে আস্তে মনে হবে রাস্তাটা দুপাশটা একটু ফাঁকা হচ্ছে। তো ওনাকে তো, আর খুবই আস্তে হাঁটছিলেন, ওনার তো হঠাৎ করে এরকম মানে হারিয়ে যাওয়াটা তো কোনো কথার কথা না, অস্বাভাবিক না। তো আমি মনে ভাবছি যে কি হলো, তো এত আস্তে হাঁটছিলেন সেই মানুষটা, একেবারে মানে ভ্যানিশে গেলেন, এ কি হলো। আমি এরকম করে মুখে বেড়ে দেখছি যে কি ব্যাপার, কোথায় চলে গেলেন উনি। হাজব্যান্ডকে বলছিলাম যে মা উনি যে পড়ে টরে যাবেন না কি হবে, উনি তো চলে গেলেন। তো আমার হাজব্যান্ড বোধহয় কিছু বুঝতে পেরেছিলেন, তো উনি বললেন যে থাকে ওইটা নিয়ে এখন ভেবো না, চলো আমরা এগিয়ে যাই, বাড়ি গিয়ে কথা বলবো। বাড়ি গেলাম, বাড়ি গিয়ে তারপরে এই নিয়ে আলোচনা হলো। তো সেইটা আমার কাছে একটা মানে রহস্য, আশ্চর্যজনক ঘটনা, একটি মুহূর্ত, মানে 10টা মিনিট আমি ভাবছিলাম মেবি হয়তো তার থেকে একটু কম হতে পারে। আর ওই রকম হিমশীতল, ওই রকম মানে নরম, ওই রকম একটা মানে অদ্ভুত একটা অলৌকিক স্পর্শ মনে হলো যেন।
আমি সত্যি কথা আমি খুব মানে অবাক, মানে সেটা না আমার যে উনি যে সেই আমার হাতটাকে যে ধরেছিলেন হুম, বা আমি ওনার হাতটাকে হুম, এভাবে ধরেছিলাম, সেই যে তার এই ধরার ফলে মানে যে টাচটা হয়েছিল হুম, ওনার হুম, সঙ্গে আমার যে হাতের যে হুম, মানে কি বলবো মানে বডি কন্ট্যাক্ট। স্পর্শটা, বডি কন্ট্যাক্ট, হুম, সেইটা মানে একটা অদ্ভুত। আমি আজও পর্যন্ত সেই জিনিস আমি এখনো পর্যন্ত আমি ভুলতে পারি না। এটা আমার কাছে একটা অদ্ভুত রহস্যময় প্রশ্ন এবং তারপরে যে একেবারে চোখের সামনে থেকে প্রায় অদৃশ্যই হয়ে যাওয়া। চোখের সামনে তো একদম অদৃশ্যই হয়ে গেলেন। মানে আমি তাকে আমরা কি করছি তোমাকে দেখার জন্য আমি আমার হাসব্যান্ডকে চলো তো তাড়াতাড়ি একটু হাঁটো তো দেখি, একটু ফাঁকা হয়েছে একটু সামনের দিকটা, চলো একটু দেখি 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 আগে গেছেন কি কি ব্যাপার। হুম, কোথাও দেখতে পেলাম না তাকে। এবং আমরা যতদিন আর বেনারসি থেকেছি, দেখুন বেনারসি এমন অনেক বৃদ্ধা মানুষ আছেন, যেমন আমার ঠাকুমার মাও তো হুম, বেনারসি থাকতেন, উনি রেগুলার বেসিসে উনি তখন গঙ্গা চান করতে যেতেন। এরকম অনেক বৃদ্ধা মহিলা আছেন যে যারা প্রত্যেক দিন নিয়ম করে গঙ্গা চান করেন এবং বাবার মন্দিরে যান। হ্যাঁ, কিন্তু আমরা তো অতবার গেলাম, অনেকবার তারপরে মন্দিরে গেছি, কোনোদিন তাকে আর দেখতে পাইনি, ওইরকম ওই মানুষটাকে দেখতেই পেলাম না। আপনাকে স্পর্শ দেওয়ার ছিল তাঁর, সেই দেব স্পর্শ আপনি সেদিন পেলেন। হ্যাঁ, এটাই আর কি আমরা জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, অথবা এটা তার একটা পরীক্ষা ছিল। হ্যাঁ, হ্যাঁ, যে এই মানুষটা তো খুব পুজো পুজো ভালো মানে করে টরে মানে ঠাকুর ঠাকুর করে, তো এ দেখি তো ভেতরটা ওপরটা হ্যাঁ, এক বুঝে কি নিলাম। না। হ্যাঁ, 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 সেটাই সেটাই। হ্যাঁ, আমি তো একটা বুড়ো মানুষ, দেখি তো হাত ধরতে বলে হাতটা ধরে কিনা। ঠিক 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমার মনে হয় সেটা অনেক কিছু মনে হয়, তার মধ্যে এটা মনে হয়। এই তো এটাও গেল দ্বিতীয় ঘটনা। আচ্ছা, এইবারে তৃতীয় ঘটনাটা, আহ, এটা কিন্তু আমার বাবার লাইফের একটা ঘটনা, অদ্ভুত ঘটনা, যেটা বাবা আমাকে বলেছিলেন, মানে আমাদের শুনিয়েছিলেন আর কি। তো আমার মাও দেখেছিলেন, মানে যাকে নিয়ে ঘটনাটা তাকে আমার মাও দেখেছিলেন, দর্শন করেছিলেন। সেটা হচ্ছে 1954 থেকে 55 সাল, সেই সময় সেই মানে আমার বাবার সদ্য বিয়ে হয়েছে। তো বাবা রেডিওলজি ডিপার্টমেন্টে ছিলেন বর্ধমানে, রেডিওলজিস্ট ছিলেন উনি ওখানে বর্ধমানে, আমাদের একজন খুব নামকরা শল্য চিকিৎসক, মানে আমাদের সার্জন ছিলেন ডক্টর শৈলেন মুখার্জি, ওখানে আমার বাবা ওনার সঙ্গে অ্যাটাচ ছিলেন। তো ওই সূত্রে রুগী আসেন অনেক রকমের, তো রুগী তো অনেক রকমের হয়। তো ওই সূত্রে এরকম একদিন এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়। ভদ্রলোকের নাম রমন ভাই। উনি একজন মানে সাউথের একজন সাধু আর কি, কিন্তু উনি একদম কলকাতায় অনেক বছর বাস করেছিলেন, তার জন্য উনি পরিষ্কার বাংলা বলতেন। কি জানি ওই চেম্বারে বাবাকে পছন্দ খুব হয়ে গেছিল বোধহয় ওনার। তো ওই বাবার সঙ্গে আলাপ টালাপ হয়ে বাবা বলছিলেন একদিন আসবেন আমাদের বাড়ি, এই ওই। তো সেই সময়টাতে আমার মেজ পিসিমা খুব ভুগছিলেন, মানে ভীষণ শরীর খারাপ, কীরকম একটা 22-24 বছরের মেয়ে সে বিছানা থেকে উঠতে পারছে না হঠাৎ, হ্যাঁ? কোনো নার্ভেরও কিন্তু কোনো অসুখ নয়, মানে জাস্ট ওই বিছানায় শুয়ে আছে তো আছেই, মানে কেমন একটা সেই একটা মানে জড়তা ভাব, হুম, হ্যাঁ, উঠছে না ভালো করে, খাওয়া দাওয়া ঠিক করে করছে না, কেমন জানি একটা হয়ে যাচ্ছিলেন। তো ঠাকুমা ঠাকুর তখন ভীষণ চিন্তা, আর বাড়িতে ডাক্তার, আমার ঠাকুমার বাবাও ডাক্তার ছিলেন। তো কাজে এবারে ওষুধ বিষুধ সবই চিকিৎসা সবই চলছে চন্দন ভাই, হুম, কিন্তু হুম, কিছুতেই কিছু হচ্ছে না। আচ্ছা। তো ওই সাধু বললেন যে অনন্ত ভাই, বাবাকে অনন্ত ভাই বলতেন, বাবার নাম অনন্তরাম চট্টোপাধ্যায়। আচ্ছা। তো বাবাকে অনন্ত ভাই বলতেন, অনন্ত ভাই, আহ, বাবা বলতেন ওনাকে রমন ভাই, তো উনি বলতেন অনন্ত ভাই। তো অনন্ত ভাই তোমার বাড়ি একদিন আমি যাবো, বলে হ্যাঁ আসুন, আপনাকে তো বলছি কতদিন ধরে আসুন। বলে না না, একটা বিশেষ কারণে যাবো। আচ্ছা। কিন্তু কারণটা কি কিছু বললেন না, কিন্তু বাবা কিন্তু বলেননি যে হ্যাঁ, আমার বোনের অসুস্থ বা কিছু। এসে বললেন যে বাড়িতে এলেন, এসে বললেন যে তোমার কোনো বোন এখানে থাকে? বলে হ্যাঁ, আমার ছোট বোনের বিয়ে হয়ে গেছে, মেজো বোন বিয়ে করেনি, মেজো বোনের এরকম ভীষণ শরীর খারাপ। হুম, উঠতে পারে না তো বিছানা থেকে? বলে না, উঠতে পারে না, উঠতে পারছে না। কতদিন হয়েছে? মোটামুটি বছরখানেক হবে। বলে হ্যাঁ, বছরখানেক হয়ে গেছে। আচ্ছা, বলে ভাই তোমার বোনকে চিকিৎসা দিয়ে ওষুধপত্র দিয়ে কিন্তু কিছু করা যাবে না, ওকে অন্যভাবে বাঁচাতে হবে। আচ্ছা। তো আমার বাবা না ঈশ্বর বিশ্বাসী ছিলেন, কিন্তু ওই কোনো রকম হোম টুকটাক এসব নানা রকম হুম, হুম, করেছে, মানুষ হুম, করে না হুম। সেসব, এই তান্ত্রিক পদ্ধতি হোম হ্যাঁ, টুসব, হ্যাঁ, এইসব খুব একটা মানে হ্যাঁ, ডাক্তার মানুষ ছিলেন, মানে অতটা কিছু করতেন না, আপনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। বাড়িতে আমাদের পুজো আচ্চা হয়েছে চিরদিন, সেসব মানতেন, কিন্তু ওইগুলো খুব একটা মানে বুঝতেন না, আর বোঝার চেষ্টা করতেন, মানতেন না। তো উনি বলেন তাহলে কি করতে হবে না, ওর নামে একটা হোম করতে হবে। আর হোমেতে ওখানে দেয়া প্রথা, কিন্তু আমি বাড়ির মধ্যে সেটা আমি হুম, কোড দেব না, কিন্তু আমি দিয়ে কোথাও থেকে আমি একটা কোনো মন্দির থেকে
সেখান থেকে আমি ওই ছাগলের আমি নিয়ে আসবো। বাবা তো মানে ভয় পেয়ে গেছে। বাবা বলছে যে বাবা এরকম কিছু আবার কি ব্যাপার, আমি তো ঠিক বুঝলাম না, এই করে কি করে বাঁচানো যায় হ্যাঁ, তাকে। হ্যাঁ, বলে যে না, আপনি শুধু ব্যাপারটা দেখে উনি নিন। একটু আতঙ্কিত হয়ে পড়লেন আর কি। হতমিত হয়ে পড়েছিলেন। হুম, তা বললেন যে তুমি শুধু, অনন্ত ভাই তুমি শুধু ব্যাপারটা দেখে যাও আমি কি করছি, প্রশ্ন করবে না কিন্তু হুম, কোনো প্রশ্ন করবে না, আমার সব কাজ হয়ে গেলে আমি তোমাকে বুঝিয়ে দেবো, বলে দেবো। আমার বাবা বলছে দেখো অত বড় সাধু, বোঝাই যায় তো সাধক মানুষ। ঠিক আছে, বারণ করেছে, বাচ্চার বয়সে বড়ও ছিলেন। তো বলে ঠিক আছে, দরকার নেই আমার অত জিজ্ঞেস করে। হুম, হুম, কিভাবে হোমটা করবেন, বলে না কিছু না, শাল কাঠ লাগবে, হোমের যা সব জিনিসপত্র, একটু ওই জব দিল সব লাগবে, ঘি লাগবে, সব লাগবে, সিম্পল হোম, মানে কোনো কিছু বড় কিছু ব্যাপার না। যা বাবা সব জোগাড় টোগাড় করে দিলেন, তামার পাত্র টাত্র, হোম কুণ্ড টুণ্ড সমস্ত ব্যবস্থা করলেন। তো আমরা যে বাড়িটায় থাকতাম সেই বাড়ির, উনি বললেন যে তোমরা তোমাদের যে বাড়িটা যেটা দিয়ে প্রবেশ করো ঘরের মধ্যে, আমাদের বসার ঘরটা আগে ছিল আর কি, মানে উঠোন দিয়ে ঢুকে, সরি, রোয়াক, আগেকার দিনে রোয়াক থাকতো রোয়াক বাড়িতে, থাকতো। রোয়াক থাকতো, সেই রোয়াক দিয়ে উঠে প্রথমে যে দরজা সেটা বসার ঘর। বললেন এই ঘরেই হোমটা করতে হবে। তো ঠিক আছে। আর তোমার বোনকে বাসি জামা কাপড় ছাড়িয়ে স্নান টান করিয়ে ওকে, কিন্তু ওইখানে ও আসতে পারবে না, ও তো উঠতে পারছে না, আসতে পারবে না, ও আসলে ভালো হতো, বাট ও যেখানে আছে সেখানেই বসে থাকতে বলুন, যতক্ষণ হোমটা হবে, কিন্তু যেন না ওঠে, আচ্ছা, মানে বসে বিছানা থেকে থাকবে, না, বসে থাকবে বসে ওখানে। থাকবে, কিন্তু উঠে এদিক ওদিক যাওয়া, বাথরুম টাথরুম সব সেরে নিয়ে বসতে বলবে, এবার উঠতে যেন না হয়, বাথরুম তো কোনো মতেই যাবে না। তো যাই হোক, পিসিকে সব রেডি করে, ঠাকুমা সব রেডি করতে বসি টসি রেখেছে। এবারে উনি তো হোম শুরু করলেন, বেশ হলো, বেশ অন্তত মিনিট 30-35, আধ ঘন্টার উপরেই হলো। তারপরে উনি ওই যেটা নিয়ে এসেছিলেন ছাত্রটা, ওইটা খানিকটা উনি হোমেতে দিলেন, মানে একটু অর্ঘ্য দিলেন আর কি, আর কিছুটা রইল, ওটা একটা নারকোলের মালার মধ্যে ছিল ওটা। অদ্ভুত ব্যাপার, তখন মোটামুটি বর্ধমান শহর কিন্তু শহর হচ্ছে, মানে হয়ে গেছে প্রায়। হুম, বর্ধমানটা তো প্রথমের দিকে তো অত হুম, শহর ছিল না, একেবারে মেঠো রাস্তা বা ওই কি বলে, যে সুরকি যেগুলো বলে, সেই লাল মাটির রাস্তা, সেরকম ধরনের ছিল। সে সময় আসেন বাবারা বর্ধমানে আর কি, বদলি হয়ে, মানে বাবার দাদু, তিনি পুজো হোম টোম সব হয়ে গেল, হয়ে যাওয়ার পর উনি উনি ওই ফোঁটা হোমের যে সেই এটা দেয়, ফোঁটাটা দেয় কাঠের, সেই গুঁড়ো কালো যে হোমের ফোঁটা, সেটা একটা পাতায় তুলে রাখলে, রেখে তারপরে বললেন যে আম, দিয়ে বলছি এবার কি হবে রমন ভাই, বলে অনন্ত ভাই আপনাকে তো আমি বলেছি যে আপনি প্রশ্ন করবেন না, আপনি শুধু দেখতে থাকুন কি হচ্ছে। তো বাবা বসে আছে, কিন্তু ওই ঘরে আর কাউ অ্যালাউড ছিল না, কাউকে উনি অ্যালাউ করেননি। তো হঠাৎ উনি দরজাটা খুলে দিলেন, খুলে দিয়ে বললেন এরমভাবে হাতে করে, ওরকমভাবে মালাটা নিয়ে বলে আয় 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 আয়। বাবা বলছে যে আমি মানে শিহরিত হয়ে গেছি, কোথা থেকে দুটো শেয়াল, মানে অবাক কাণ্ড, মানে পূর্ণবয়স্ক দুটো শেয়াল। মানে আমরা ভাবতে, ওরকম কিছু নেই, ছিল না ওখানে, কি ওখানে কোনো শেয়াল থাকবে, হুম, আমরা তো এমনি বিড়াল টেড়াল এগুলো হুম, হুম। কুকুর সব দেখতে পাই, এগুলো শিয়াল, সাধারণত মানুষের চারিপাশে থাকে। হ্যাঁ, শিয়াল যে ওখানে ওরকম করে আসবে, বাবা মানে বাড়ির ভেতর। হুম, হুম, হুম। ওই রোয়াকের কাছে উনি গেলেন আর কি, এটা আশেপাশে নামিয়ে। কি জঙ্গল ছিল? জঙ্গল না বলছে। না না, কোনো জঙ্গল ফঙ্গল কিচ্ছু নেই, হুম, বাড়ি ছিল, বাড়ি কম ছিল, হুম, কিন্তু জঙ্গল ছিল না। হুম, হুম, আয় আয় করে ডাকতে দুটো শেয়াল কোত্থেকে, একেবারে সেই পুরো ছালরের মতন ল্যাজ, এবং মানে পূর্ণবয়স্ক ফুল সাইজ শেয়াল একদম, এসে দাঁড়ালো। উনি ওই এটা নাবিয়ে দিলেন, এই আচ্ছা, আচ্ছা। নারকলের মালাটা একটা মাটির, গঙ্গা মাটির একটা ডেলায়, মানে এমনি মাটিতে তো ওটা বসবে না, উল্টে যাওয়ার ভয়, ওই গঙ্গা মাটির ডেলাটা রাখলেন, রেখে একটুখানি চেপে দিয়ে মানে মাখা আর কি, ভিজে গঙ্গা মাটি, তার উপরে ওইটা বসিয়ে দিলেন। দিয়ে বললেন যে দূর থেকে দেখো, বাবাকে বললেন যে দূর থেকে দেখুন, অনন্ত ভাই কাছে দিয়ে যাবেন না, দূর থেকে দেখুন যেটা হচ্ছে। আর গাঙুর শেয়াল দুটো এলো, এসে পুরো চেটে 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 পুরো সেই ছাগলের খেলো। মানে বাবা বলছে যে আমি কি বলবো, মানে আমি আহ, হ্যাঁও বলতে পারছি না, নাও বলতে পারছি না, এই দৃশ্য আমার দেখতে ভালো লাগছে না, সেটাও বলতে পারছি না। হুম, হুম। দিয়ে তো ছেলে দুটো খেয়ে চলে গেল। হ্যাঁ, উনি ওই মালাটাকে ছুঁড়ে ফেলে দিলেন আচ্ছা। নর্দমা ভেতর, পাশে একটা নর্দমা ছিল, সেখানে ছুঁড়ে ফেলে দিলেন, মাটিটাও ফেলে দিলেন, ফেলে দিয়ে সে বসলেন, বললেন কি বুঝলেন অনন্ত ভাই বলুন। শোনো আমি তো কিছুই বুঝলাম না। কেননা আপনি যে কি হোম করলেন, কেন করলেন, বা কেন আপনি এই ছাগলের, আপনি কোথা থেকে আপনি জোগাড় হুম, করলেন, আপনি হুম, তো আপনাকে জিজ্ঞেসও করিনি, আপনি হুম, বারণ করেছিলেন, কেন আপনি শেয়ালদের খাওয়ালেন, এটা আমি কিছু না। বললো না, আসল কথা, তোমার মেজ বোনের একটা বিশাল ফাড়া ছিল,
হ্যাঁ, এবং আমি এটা স্বপ্নে দেখেছি। হ্যাঁ, যে আমার কোনো পরিচিত লোক সে তার বোনের জন্য খুব কাঁদছে। হুম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কে তা আমি স্বপ্নে ঠিক বুঝতে পারছি না, বাট হুম, সে আমার বোনটার কি হবে, আমার বোনটার কি হবে আমাকে এই যেন বলছে, হুম, কিন্তু বুঝতে পারছি না কে। আমি ঠিক মানে স্বপ্ন একটু আবছা মুখ, আমি কিন্তু ধরতে পারছি না হুম, যে আমার বোনটা বোধহয় আর বাঁচবে না, বোনটার খুব অবস্থা খারাপ, এরকম কিছু একটা আমাকে বলছে। হুম, হুম। হ্যাঁ, তো তখন আমি স্বপ্নেতেই এই আদেশটা পাই। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। যে আমি ছাগ দিয়ে আমাকে সন্তুষ্ট করো, নইলে ওকে বাঁচানো যাবে না। কেউ একটা ওইরকম দৈববাণীর মতন হুম, পাশ থেকে কেউ একটা বলছে, আচ্ছা। মানে আওয়াজটা একটু ভাষা, বাট বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো নির্দেশটা উনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরের দিনই আমি ঠিক করি যে আমি আপনাকে বলবো, যে আপনার বাড়ি আমি যাব এবং আপনাকে আমি সোজাসুজি জিজ্ঞেস করবো যে আপনার বোনের কি কিছু শরীর-টরীর খারাপ হয়েছে? কিছু? দেখলাম মিলে গেল। সেটা আপনি বললেন এবং আমার উনি সব তো জিজ্ঞাসা করে নিলেন সেইটা। হ্যাঁ। হুম, তো এইরকম করলেন, ওটা হওয়ার পরেই ধীরে, ধীরে আমার পিসি হুম, মানে উইথআউট এনি মেডিসিন, এনি ওষুধ পিসি উঠে বসলো। এবং আচ্ছা যে আচ্ছা। মানুষটা চলতে পারছিল না, হুম, হুম। সেই মানুষটা চলার হাঁটা একদম আস্তে, আস্তে ধীরে, ধীরে দিন ৩-৪ এর মধ্যে নরমাল হয়ে গেল। অত্যাশ্চর্য ঘটনা। অত্যাশ্চর্য ঘটনা। মানে এটা মানে বাবা বলছে যে আমি যে মানুষ কোথায় একেবারেই বিশ্বাসী নই, হুম, হ্যাঁ? এবং আমি এগুলো আমি ঠাকুরকে মানি, বাট ওই কালো জিনিস দেয়। তাই তো আমরা হুম, হুম, কালো, তাই না? কালো মোষ, কালো মানে প্রাণীর কথা বলছি আমি। আর এমনিতে তো এমনি আপনার ওই চাল কুমড়ো, কলা এসব আখ হুম, এসব হুম। তো হয়েই থাকে সাধারণত। বৈষ্ণবতে পুজো হলে এই সাধারণত। তো কালো জিনিস বলতে আমার বাবা বলতেন যে কালো জিনিস বলতে আমরা কালো জিনিসকে বলি দিই। আচ্ছা, আমাদের মনের কালোটাও কি কালো নয়? নিশ্চয়ই। আমাদের মনের যে অন্ধকার, অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাসটাও কিন্তু কালো। সেজন্যই অন্ধ বলা হচ্ছে। অন্ধ অন্ধ মানে কি? অন্ধ মানে যে দেখছে না, দেখতে পায় না। তার মানে তার কাছে সব কালো। সবকিছু হুম? কালো। এবার অন্ধবিশ্বাসটাও কালো, অন্ধ আ মতামত যদি হুম, কেউ দেয় নিজের, হ্যাঁ? মানে এটাই হবে, এটা ছাড়া হতে পারে না, হুম, সেটাও কালো। হুম, হুম? এবং আমরা যে সমস্ত মানে কুচিন্তা, কুভাবনা যে করি সেগুলোও কিন্তু সেই তো অন্ধই এবং হুম, সেগুলো হুম, হুম, কালোই। এটা কালো। তা আমরা কি সেগুলো মায়ের কাছে তো আমরা বিসর্জন দিতে পারি না। কেন আমরা একটা প্রাণীকে কাটি? ঠাকুর তো বিভিন্ন রকমের মানে কালারের রঙের সব প্রাণী সৃষ্টি করেছেন। হুম, হুম, এবার আমরা দেখি সাদা ছাগলও তো আমরা দেখি। হুম। দেখি না? কিন্তু আমরা কালো ছাগলকেই বেশিরভাগ বলি। আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি যে সাদা ছাগল আছে। তাই না? টিভি ঠিক, দেখেছো ঠিক, ঠিক। কোনোদিন না কোথাও? কোনোদিন দেখিনি। হয় না। কিন্তু এগুলোর বদলে মানুষ মনের কালিমাকে কিন্তু মায়ের পায়ে দিতে পারে চাইলে। হ্যাঁ? তো বাবা এগুলোতে বিশ্বাস করতেন। কিন্তু আ তন্ত্র মতে অনেক কিছু আছে যেগুলো কিন্তু হয়তো আমাদের মানে বিশ্বাসের তন্ত্র মানে তন্ত্র দেখুন আমরা তো অনেক জায়গায় পড়েছি বা শুনেছি অনেকের মুখ থেকে। মন্ত্র মানে মনকে যা ত্রাণ করে, মনকে মুক্ত করে সেগুলো হুম, মন্ত্র। তন্ত্র তনুকে যে ত্রাণ করে সেগুলো তন্ত্র। তাই তন্ত্রটাও কিন্তু কোনো অবিশ্বাসের জায়গা নেই। হুম, তন্ত্রও কিন্তু হুম, সত্যিকারের তন্ত্র কিন্তু আছে আচ্ছা। অবশ্যই, এবং এটাও একটা কিন্তু সাবজেক্ট। হুম, হুম? কিন্তু আবার অনেকে ধরুন বিশ্বাসের জায়গাটা তো ওইভাবে তো মানুষকে তৈরি করানো যায় না। কেউ তন্ত্রে বিশ্বাস করে, কেউ বলে না বাবা আমি আসলে সব কি বলি কি টলি। মানে হুম, আমাদের ব্যক্তিগত হুম, ভালো লাগা না লাগা হুম, হুম। কিংবা ইচ্ছা অনিচ্ছার উপর তন্ত্রমন্ত্র কিছু নির্ভরশীল নয়। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এইবারে কারণ প্রত্যেকটা ক্ষেত্রে সাধকরা তার নির্দিষ্ট লজিকে সেগুলোকে হ্যাঁ, প্রতিষ্ঠিত করেছেন প্রতিষ্ঠিত এবং করেছে। সেইভাবে সেটা প্রচলিত হয়ে আসছে। প্রচলিত হয়ে আসছে। এবং অনেক ক্ষেত্রে সেগুলো খুব কাজেও লেগে যায়। তবে হ্যাঁ, মানুষের ব্যক্তিগত মানবিকতা হ্যাঁ। কিংবা ব্যক্তিগত আ করুণা, দয়া হুম। তারও যথেষ্ট মূল্য রয়েছে। একদমই, হুম, একদমই। কারণ আমি শুনেছি স্বামীজি শেষ পর্যন্ত নাকি বন্ধ করে দিয়েছিলেন। মানে হ্যাঁ, হ্যাঁ। বেলুড় মঠে যে দুর্গাপুজো সেখানে কিন্তু উনি বন্ধ করে দিয়েছিলেন। দিতেন না। তা যাই হোক মানে এই ফিলিংসটা আসলে কি হয় না আমাদের ওই দীর্ঘ পরম্পরা ধরে আমরা ওইগুলো দেখি তো। তো যার জন্য আমাদের মনে হয় যে এটা দরকার আছে এরকম আরকি। তবে এটা যে খুব দরকার আছে তা নয় কিন্তু এটা না হলেও চলে। তবে বিভিন্ন তান্ত্রিকরা এরকম ধরনের কিছু ক্রিয়া ওনারা করে থাকেন ফলে, এবং মানুষকে উদ্ধার করার জন্য করছেন। এই আরকি একটা মানুষের একজনের প্রাণ বাঁচাবার তন্ত্র জন্যে প্রযুক্তিতে হয়তো সেটাই কাম্য। কাম্য। তারা হ্যাঁ, সেইভাবেই এগোচ্ছে। সেইভাবেই তারা হুম, করেছেন সাধনা, সেইভাবেই ওনারা এগিয়েছেন। আচ্ছা, এ তো গেল। এবার এই রমন ভাইকে নিয়ে আরেকটা ঘটনা আচ্ছা। যে এই রমন ভাই একবার এসে আমার তারপরে রমন ভাইয়ের যাতায়াত ছিল আমাদের বাড়িতে অনেকবার এসছে।
প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অনিন্দিতাদির কথা আমরা শুনলাম। সত্যি ওনার কাছে আমি কি বলবো, কৃতজ্ঞতা কথাটা অনেক ছোট হয়ে যায়, অভিভূত, মুগ্ধ এবং না, প্রণত না ভাই, হচ্ছি। না ভাই। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মাননীয়া অনিন্দিতা করের কাছে রইল আমার কৃতজ্ঞতা। এবং আপনি ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও কোনো গুণীজনের সাথে, যিনি তার জীবনের দৈব অলৌকিক ঘটনাগুলি আপনাদের কাছে তুলে ধরবেন সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ। নমস্কার।